রেকর্ড অন করতে হবে। ওকে। So next to আচ্ছা, শেয়ার হচ্ছে না। ওকে, সো শুরু করি। ডক্সটা তো দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, সো বেসিক্যালি আজকে আহ, আমরা হচ্ছে যে মানে সিপি ট্রেনিং এর বিগিনার টু স্পেশালিস্ট লেভেলের যেই কনসেপ্ট গুলা জানা লাগে বা কি ধরনের প্রবলেম আসলে সলভ করা যায় বা কিভাবে আসলে একটা মোটামুটি রেটিং তোলা যায় কোড ফোর্সেসে বা ওই ওই ওরকম একটা মোটামুটি ক্যাপাবিলিটি অর্জন করতে গেলে আমাদের আসলে কিভাবে আগানো উচিত, হ্যাঁ, ফোকাস করা উচিত। সো সেগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। তো সেক্ষেত্রে আমি যা বুঝলাম সেটা হচ্ছে যে যদি স্পেশালিস্ট পর্যন্ত রেটিং আমরা চিন্তা করি তাহলে আসলে মানে অনেক টপিক ওয়াইজ হচ্ছে যে অনেক বেশি কিছু শিখতে হবে এরকম না। আমরা তো মোটামুটি অনেক ম্যাথমেটিক্স জানি বা প্রোগ্রামিংও মোটামুটি জানি। সো আলটিমেটলি মানে শিখার জিনিসের চেয়ে মানে প্রবলেম সলভিং জিনিসটা আসলে বেশি লাগবে, মানে টাইম দিতে হবে, প্রবলেম সলভ করতে হবে, সলভ করে করে আসলে আগাইতে হবে। আর কোড ফোর্সেসে যদি চিন্তা করি স্পেশালিস্ট রেটিং পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে খুব বেশি টপিক ওয়াইজ বা ক্যাটাগরিক্যাল প্রবলেম থাকে না, অ্যাডহক প্রবলেম থাকে যে এটা আসলে দেখে ইজিলি বোঝা যায় না যেটা আসলে কোন কিসের প্রবলেম, এটা কি মানে ম্যাথের প্রবলেম না গ্রাফের প্রবলেম নাকি মানে স্পেসিফিক ইয়ে প্যাটার্নে ফেলা যায় না আর কি। সো এই জন্য এগুলোর নাম দিচ্ছে অ্যাডহক। সো আর হচ্ছে যে আহ, কোন একটা রেটিং যদি টার্গেট থাকে তাহলে আমি বলবো যে ওই রেটিং এর অ্যাটলিস্ট 50-100টা সলভ করতে। হ্যাঁ, মানে 100টা সলভ করার আগেই ওই রেটিং অ্যাচিভ হয়ে যাবে এটাই স্বাভাবিক। যদি না হয় তাহলে বুঝতে হবে যে অ্যাপ্রোচে কোনো সমস্যা আছে, মানে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে সমস্যা আছে। সো কিন্তু সলভ না করে মানে জাস্ট হাই হুতাশ করে লাভ নাই যে আমার রেটিং তো আসতেছে না, পারতেছি না। So আমি বলবো যে জাস্ট কোনো এত বেশি চিন্তা ভাবনা না করে জাস্ট ওই রেটিং এর প্রবলেম সিলেক্ট করে হচ্ছে যে এরকম 20, 30, 40, 50টা করলে অটোমেটিক হচ্ছে একটা ক্যাপাবিলিটি চলে আসবে ওই রেটিং এর প্রবলেম করার জন্য। সেখানে ওই সিএফ অ্যানালাইটিক্স একটা এক্সটেনশন আছে, ওইটা দিয়ে দেখা যায় যে কোন রেটিং এর কতগুলা সলভ করা আছে আর কি। ঠিক আছে, সো আমি হচ্ছে যে যদি দেখাই আমার এখানে মেবি অন আছে, এই যে এখানে এইভাবে আসে। সো এরকম একটা গ্রাফ দেখা যায় তো, তাই না? কোড ফোর্সেস দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ। জি ভাইয়া, দেখা সো যাচ্ছে। এরকম হচ্ছে একটা রেটিং ওয়াইজ কয়টা কাউন্ট আছে এগুলো হচ্ছে দেখা যায়। সো এই এই এক্সটেনশনটা এনাবল করে আমি বলবো যে ওই রেটিং এর মানে যেটা পারা যাচ্ছে না সেটা 1200 হোক, ওই একটা মানে টার্গেট রেটিং এর বা আশেপাশে 100, উম, বেশি কম এরকম রেটিং এর প্রবলেম নিয়ে হচ্ছে যে জাস্ট সলভ করলেই হচ্ছে অ্যাবিলিটিটা আসবে। কারণ আমরা মানে সিএসসি তে পড়ি, যথেষ্ট পরিমাণ ম্যাথ এইচএসসি পর্যন্ত শিখছি বা এখনো হয়তো বা বিভিন্ন কোর্সে শিখতেছি, বা এরপরে প্রোগ্রামিং বা বিভিন্ন ধরনের জিনিসপত্র, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, অনেক অনেক জিনিসই আসলে জানি। সো কোড ফোর্সেসে এরকম একটা রেটিং তুলতে গেলে আসলে শিখার তেমন কিছু নাই। এখানে হচ্ছে যে জাস্ট প্রবলেম সলভিং যেই অ্যাপ্রোচটা, কিভাবে আসলে প্রবলেম সলভিং করে বা করে, হ্যাঁ, মানে কিভাবে চিন্তা করতে হয় একটা প্রবলেম হয়তো ভেঙে ভেঙে হয়তো ছোট ছোট কেস নিয়ে আগে ভাবতে হয়, দেন ওইখান থেকে একটা প্যাটার্ন বা একটা আইডিয়া আসে, দেন বড় ইনপুটের জন্য সেটা কাজে লাগানো যায়। সো প্রবলেম সলভিং আসলে ওই কিভাবে করতে হবে এটা করে করেই শেখা লাগবে, ওই অ্যাবিলিটিটা অর্জন করা লাগবে। শিখার তেমন কিছু নাই টপিক ওয়াইজ যদি চিন্তা করি। সো আর কন্টেস্ট দিলে আমি যদি চাই যে 1400 রেটিং আমি চাই, সো ওই 1400 রেটিং এর মধ্যে যতগুলা প্রবলেম আসছে সেগুলো আমার মাস্ট আবসর্ব করতে হবে। মানে প্রচুর কন্টেস্ট দিয়ে কোনো লাভ নাই যদি আমি কন্টেস্টের পরে সেগুলো সলভ না করি। কন্টেস্ট কাউন্ট দিয়ে আসলে
এফোর্ট বোঝা যাবে না। এফোর্ট বোঝা যাবে যে কতগুলো প্রবলেম সলভ করা হয়েছে সেটা দিয়ে আর কি। সো আর যদি আমি তারপরেও কিছু টপিক বলি যে কি কি জিনিস মোটামুটি আইডিয়া রাখতে হবে, সো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো জানা লাগবে এবং বিভিন্ন এসটিএল লাইব্রেরি যাতে অ্যারে, ভেক্টর, ম্যাপ, সেট, এই সমস্ত জিনিসপত্র ইউজ করা যায়, সর্টিং। হ্যাঁ, সো এই সমস্ত যে টেমপ্লেট লাইব্রেরি গুলো আছে ওগুলা মোটামুটি এফিসিয়েন্টলি মানে ইমপ্লিমেন্ট করা, সো ওগুলা ডিরেক্ট ইউজ করলেই হচ্ছে যে কাজে দিবে। সো ওগুলা জেনে রাখলে অনেক সময় ওই একটা সেট জানলেই হয়তো প্রবলেমটা সলভ হয়ে গেছে, আইডিয়াটা তেমন কিছু না, সেটের মধ্যে হয়তো বা ইনসার্ট করতে হবে বা কিছু একটা সার্চ করতে হবে এরকম, বা ম্যাপ ইউজ করলে হয়তো বা শেষ। সো ম্যাপ জানলেই হচ্ছে যে এনাফ আর কি, ম্যাপ কেমনে ইউজ করতে হয়। সো এখানে মানে শিখার আসলে তেমন কিছু আমি বলবো যে নাই। আর ম্যাথমেটিক্স এর যেমন নাম্বার থিওরি, কম্বিনেটরিক্স, মডুলার অ্যারিথমেটিক, এগুলো একটু জানা থাকা লাগবে। টাইম টু টাইম যখন প্রবলেম সলভিং এ আসবে তখন ওই টপিকটা একটু দেখে নিলেই হবে যে আচ্ছা এটা আমি পারি নাই কারণ এই জিনিসটা জানি না, সো ওকে এই টপিকটা একটু এক্সপ্লোর করি যে কি কি আছে। ঠিক আছে, সো আর কোন একটা প্রবলেমের হয়তো বা ব্রুট ফোর্স, যে জাস্ট হয়তো বা দুই তিনটা লুপ চালায়া আমি সব জেনারেট করে হয়তো যোগ টোগ করে বা খুঁজে টুজে বের করে ফেলবো। সো টাইম কমপ্লেক্সিটি না ভাইবাও আহ আহ, কি বলে, টাইম কমপ্লেক্সিটি যাই হোক আমি ইমপ্লিমেন্ট করতে পারি কিনা সিমুলেট করে বা ব্রুট ফোর্স চালায় সেটা আমার বুঝতে হবে। লাইক আমি, আমাকে যদি বলে যে আমাকে 5টা নাম্বার আছে, বললো সকল ধরনের পারমিউটেশন জেনারেট করো, হ্যাঁ বা হ্যাঁ এরকম আর কি। সো লাইক বা অল পেয়ারের সাম বের করো, সো দুইটা লুপ চালায়া আমি সবগুলা পেয়ারের সাম করতে পারি কিনা, বা সবগুলা সবগুলা পেয়ারের গুণফলের যোগফল কত, এই টাইপের জিনিসপত্র আমি পারি কিনা, মানে বেসিক প্রোগ্রামিং স্কিল আর কি। সো সর্টিং টুকটাক জানতে হবে, সার্চিং জানতে হবে, যেমন বাইনারি সার্চটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, টু পয়েন্টার অ্যাপ্রোচ বলে একটা আছে, সেটা একটু দু একটা প্রবলেম দেখলেই বোঝা যাবে যে জিনিসটা কি। টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আর কি, এটা আমরা আজকেই হয়তো বা কথা বলবো। সো টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস হচ্ছে যে আমার প্রোগ্রাম আসলে কতটুকু টাইম নিবে, কারণ আমার কোনো একটা প্রবলেমের হচ্ছে যে আহ, বলবো একটু টাইম দেওয়া থাকে। হ্যাঁ, যে এটা এই সলিউশনটা 2 সেকেন্ডের মধ্যে এক্সিকিউশন করতে হবে, 2 সেকেন্ডের বেশি নিলে টাইম লিমিট দেয়, যে প্রবলেম মানে সলিউশন হয়তো বা কারেক্ট কিন্তু আহ হচ্ছে যে টিএলই আসবে, মানে টাইম লিমিট এক্সিডেড হোয়াট এভার। সো তারপরে যে প্রিফিক্স সাম, ডিফারেন্স অ্যারে বা এই সমস্ত জিনিস, তারপর রিকার্শনের বেসিক, রিকার্শন যদি না জানি রিকার্শনটা দেখতে হবে, বিট মাস্কিং বা বিট ম্যানিপুলেশন, বিভিন্ন অপারেশন আছে যে এক্সোর, হ্যাঁ, অর, এন্ড, এই সমস্ত জিনিসপত্র একটু জানতে হবে। বা বিট মাস্কিং দিয়ে আমরা আসলে সব ধরনের আহ আহ, যেমন আমাকে যদি বলে যে একটা, যেটা একটা এক্সাম্পল দিই যে বিট মাস্কিং দিয়ে আসলে কি করতে পারি। হ্যাঁ, সো লাইক আমাকে বললো যে এবিসিডি আছে, এবিসিডি এরকম 4টা এলিমেন্ট আছে, বললো যে সবগুলা পারমিউটেশন জেনারেট বা কম্বিন মানে সবগুলা সেট জেনারেট করো, যে 4টা থেকে এখানে কি 16টা সেট আসবে, তাই না? যে পাওয়ার সেটের এলিমেন্ট আমরা দেখছি যে রাইট। ছোট যদি আমি এক্সাম্পল দিই মেবি লাইক এবি যদি হয়, তাহলে কয়টা জিনিস হইতে পারে এখানে কম্বিনেশন, যে শুধু এ আছে বা শুধু বি আছে, তাই না? দেন এ বি আছে, কিছুই নাই। সো এরকম অল পসিবল কম্বিনেশন বের করতে পারি কিভাবে? সো আমি যদি চিন্তা করি যে আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশনে কিন্তু আহ, আমি যদি একটা নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশন চিন্তা করি, সো 1 থাকলে হচ্ছে যে ও আমার সেটে আছে, 0 থাকলে হচ্ছে নাই। হ্যাঁ, এইভাবে যদি আমি চিন্তা করি, সো আমার লাইক 3 এলিমেন্টের জন্য 0 থেকে 7 পর্যন্ত সবগুলো নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশন আসলে একটা একটা সেট বুঝাবে। যেমন 0 যেটা, সেটাতে কিছুই নাই, 0 0 1 শুধু সি আছে বা এ আছে, হোয়াট এভার। 0 লাইক 1 0 এটাতে শুধু বি আছে। হ্যাঁ, 1 0 0 এটাতে শুধু এ আছে। এই টাইপের লাইক লাস্টেরটাতে মেবি তিনোটাই আছে। সো আমরা যদি একটা লুপ চালাই, যে আমাকে যদি 3টা নাম্বার দেয়, এনটা নাম এন এন সংখ্যক এলিমেন্ট যদি হয়,
হ্যাঁ, তাহলে লাইক আমি যদি 2 টু দি পাওয়ার n পর্যন্ত লুপ চালাই, এই সবগুলো নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশনটা আমি চিন্তা করি, তাহলে কিন্তু আমি সবগুলো সেট পেয়ে যাব, তাই না? এটা কি বুঝছি? জি ভাইয়া। মানে আমি আমার আমার জাস্ট বেসিক যে আমাকে বললো যে একটা 3টা নাম্বার, এনটা সংখ্যা, এনটা নাম্বার আছে, তাইলে আহ সবগুলা সেট আমাকে সামহাউ জেনারেট করতে হবে কোনো একটা কারণ। হ্যাঁ, যে সবগুলা সেট নিয়ে আমার হয়তো বা কাজ করতে হবে, বা এরকমটা বললো যে সবগুলা সেটের যে এলিমেন্ট গুলা থাকবে ওদের ইন্ডিভিজুয়াল যোগফল কত হবে। তাহলে তো আমার তো আগে লাইক, আমি যদি ব্রুট ফোর্স চিন্তা করি, আমি জেনারেট করব সবগুলা সেট, দেন সেগুলাতে ওই সেটের এলিমেন্ট গুলার যোগ করব, দেন এটার ফাইনাল সামে অ্যাড করব, এই টাইপের। তো যাই হোক, আমি এটা জাস্ট একটা ইয়া দিলাম। তারপরে যদি শিখতে চাই অ্যাডভান্স কিছু জিনিস, ডিএফএস বিএফএস এগুলা লাগতে পারে 1400-1500 রেটিং এ। হ্যাঁ, এগুলা যেমন বাইনারি সার্চটা, হ্যাঁ, বেসিক ডিপি শেখা যাইতে পারে, বা কিছু ডেটা স্ট্রাকচার শেখা যাইতে পারে, যেমন বিআইটি, স্পার্স টেবিল। হ্যাঁ, বা সেগমেন্ট ট্রি তো লাগবে না, তারপরে হয়তো বা শিখলে শেখা যেতে পারে। যাই হোক, আমি ডকটা এটা আপডেট করব টাইম টু টাইম। আজকে জাস্ট বেসিক একটা কথাবার্তা আছে। সো এখানে আহ ভাই এটা কি ওই দিনেরটাই নাকি আবার হ্যাঁ, নতুন ওই করে দিনেরটাই, লিখছেন? ওই দিনেরটাই। সো আচ্ছা। এটা হচ্ছে যে, যেহেতু শিহাব নতুন, সো ওর জন্য মেইনলি বলতেছি। সো যদি বই চিন্তা করি যে আমি কি বই পড়বো, একদম বেসিক চিন্তা করলে যে সুবিন ভাইয়ার একটা বই আছে, ঠিক আছে? সো যদি প্রোগ্রামিং আসলে কোনো ঘাটতি থাকে, শুধু প্রোগ্রামিং নাই, বইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে হচ্ছে যে প্রবলেম সলভিংটা শিখাইছে আর কি। মানে কিভাবে চিন্তা করে করে সলভ করা যায়, সে ধৈর্যই একটা জিনিস সলভ করে দেয় নাই, সলিউশন চিন্তা বলে নাই। একটা প্রোগ্রাম করছে, কইরা বললো এই কি ব্যাপার, আউটপুট এরকম আসছে কেন? আচ্ছা চিন্তা করো তো কেন আসলো, তারপরে একটা ফিক্স করলো, তারপর বললো কি ব্যাপার এখনো দেখি মানে আসে নাই। হ্যাঁ, যেমন আমি মেবি এখানে হোয়াটএভার, মানে বইটা পড়লে বুঝতে পারবা এক্স্যাক্টলি, এখন তো মনে নাই যে কোথায় থাকতে পারে। মোটামুটি এই বইটা হচ্ছে যে প্রবলেম সলভিং কিভাবে মানে করা যায়, প্রোগ্রামিং এর যে প্রোগ্রামিং এর করাটা শিখাইছে আর কি, সোজা কথা। এখানে টপিক গুলা চেয়েও আসলে প্রবলেম সলভিং বা প্রোগ্রামিংটা আসলে শিখাইছে খুব ভালোভাবে। ঠিক আছে, সো এই বইটা যদি বেসিকের দুর্বলতা থাকে, একদম বাংলায় এবং খুব সুন্দর, খুব ভালো, আমি বলবো এই বইটা একবার রিভাইজ দেওয়া যাইতে পারে। ঠিক আছে, যে আমি সব পারি কিনা, বা কোনো ঘাটতি আছে কিনা আমার, যেমন রিকার্শন আমি বুঝি না, সো ওকে দেখে নিলাম এখান থেকে একটু, কারণ রিকার্শন থাকতে পারে, 2টা ভার্সন আছে মেবি। হুম। সো হোয়াট এভার, আমি এখানে বেশি গেলাম না, যেমন বাইনারি সার্চ এখানে মেবি আলোচনা করা আছে কি ব্যাপার। বাইনারি সার্চ ওই যে আছে, হ্যাঁ। সো এখান থেকে দেখে দেখে নেওয়া যেতে পারে। সো খুব শর্ট, মানে মেবি একদিন লাগবে শেষ করতে, এটা শেষ, এটা হলো একদম বেসিক আর কি। সো সো বেসিক চিন্তা করলে এটা, আর হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামার্স হ্যান্ডবুক নামের একটা বই আছে। যেমন এই যে, এটা কি দেখা যায় স্ক্রিন শেয়ারে? ওপেন করলাম। তাই ডক দেখতেছি আমরা। আচ্ছা, মেবি ক্রোম শেয়ার হয়েছে, ওকে। তো ঠিক আছে, ক্রোমেই থাকুক। এখানে কম্পিটিটিভ প্রোগ্রামার, এই যে লিঙ্কে দেওয়া আছে। সো এটা এই লিঙ্কে গেলেই পাওয়া যাবে। সিএসসিস এর যে ও যে যে বানাইছে তার বই মেবি। সো এই যে এই বইটা খুবই ভালো। হ্যাঁ, সো এই বইও মানে খুব বেশি বড় না, তবে ওই যে স্পেশালিস্ট রেটিং এর জন্য তো এমন আসলে পড়তে হবে না, যেমন হয়তো বা প্রথম কয়েকটা চ্যাপ্টার হালকা পাতলা, বা ওই ওই টপিকের মেবি লাইক ডাটা স্ট্রাকচার হয়তো বা অ্যারে বা সেট ম্যাপ ইটারেশন এগুলো দেখা যায়, অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার না, যেমন এখানে ডাটা স্ট্রাকচার একটা সেকশনই আছে। উম,
ওকে, এগুলো সবই মানে ডাটা স্ট্রাকচার ক্যাটাগরি। তো সেগমেন্টারি রিভিজিটেড, যতটুকু বোঝা যায় অতটুকু, যেমন এই 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 সেকশনে কোনো ডাটা স্ট্রাকচার আসলে আলোচনা নাই আই গেস। অ্যারে, দেন সেট মানে এসটিএল যেগুলা, সো মানে লাইক ম্যাপ, ম্যাপটা জানা হইলো এটা পড়লে, হ্যাঁ। ইটারেটর বা জিনিসপত্র গুলা, হ্যাঁ এখানে আসলে কিছু নাই। যে এসটিএল এর যে ডাটা স্ট্রাকচার আছে, কিউ, হ্যাঁ, স্ট্যাক, এই সমস্ত জিনিস, হ্যাঁ। সো এই চ্যাপ্টার পড়া যাইতে পারে এরকম। সো যেগুলা বোঝা যায়, এগুলা একটু পড়ে একদম অ্যাডভান্স টপিক গুলা যেগুলো হার্ড লাগে পড়ার দরকার নেই, ঠিক আছে। সো এই এই বইটা খুব ভালো। ওকে, গো টু ডক। শান্ত ভাইয়ের একটা বই আছে, মাহবুল হাসান শান্ত, বাংলায়, ওইটা কিনে পড়তে পারো। ওটা যদি সংক্ষেপে লেখা, মানে বুঝতে একটু কষ্ট হবে ইনিশিয়ালি, বাট রাখতে পারো সংগ্রহে। পরবর্তীতে হয়তো বা কাজে লাগবে আস্তে আস্তে যখন একটু বোঝা হবে। আর এই যে সাফায়েতের ব্লগটা আমরা পড়তাম, সাফায়েত ভাইয়ের ব্লগ, এখন মানুষজন কতটুকু পড়ে আমি জানি না। তো এখানেও এরকম সেকশন করে করে জিনিসপত্র আলোচনা করা আছে, হ্যাঁ। যেমন ডাটা স্ট্রাকচারে লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, হ্যাঁ, রেঞ্জ মিনিমাম কোয়েরি, এইভাবে সেগমেন্ট্রি, বাইনারি, ইন্ডেক্স ট্রি, এই জিনিসপত্রগুলো আছে বাংলা খুব সুন্দর করে। সো এগুলা পড়া যাইতে পারে। এটা খুবই ভালো, মানে বিগিনার বিগিনার লেভেলের চিন্তা করলে খুবই ভালো টপ লার্নিং এর জন্য। সো এবার হচ্ছে যে, আর আমি বলবো যে প্রবলেম এই মানে উড়াধুরা সলভ না করে জাস্ট একটা লিস্ট নিয়ে করতে, কারণ প্রবলেমের তো অভাব নাই। কোড ফোর্সেসেই তো মেবি কতগুলো আছে এখানে, প্রায় এক পেজে মেবি 200 করে, লাইক এখানে 100 পেজ আছে, 100 100 হইলো 10,000, তাই না? সো 200 হইলে 20,000 প্রবলেম আছে। সো আমার কথা হচ্ছে যে এত প্রবলেম তো আসলে মানে করা পসিবল না একজনের একজনের পক্ষে, ঠিক আছে। সো আমার এত প্রবলেম করার দরকার নাই, আমি করব যেমন এখানে একটা সেট আছে 300টা প্রবলেমের সেট, এটা করব। হ্যাঁ, এটাও লাইক স্পেশালিস্ট পর্যন্ত চিন্তা করলে তো এটারও সবগুলা করার দরকার না, মানে এটা ভাইয়া, এখানে হ্যাঁ, এখানে 400টা আছে। সিএসিএস এ, জি। আচ্ছা ওকে, ওই তো 300 400। সো এখানে আহ আনুমানিক মেবি বসাইছিলাম, ওকে গুণই নাই। না, ওই গুগলে সার্চ করছিলেন, এআই আচ্ছা, দিছিল রেজাল্ট, ওইটা ঠিক হ্যাঁ। ছিল না। সো এরকম আবার লাইটও যেত, প্রায় 400 কয়টা আছে, 400 মেবি 20 30টা বা 40টা এরকম। সো যে কোনো একটা সেট ধইরা ওইটা করতে, ঠিক আছে, সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ। এই যে এখানে যেটা আছে, যেমন প্রথমে ইন্ট্রোডাক্টরি প্রবলেম, তারপর সর্টিং সার্চিং এর প্রবলেম। সেখানে হয়তো বা সবগুলা করা যাবে না, লাস্টের গুলো হার্ড হবে, বাট অ্যাটলিস্ট 10টা করা, হ্যাঁ। ডিপির কয়েকটা করা, গ্রাফের কয়েকটা করা, রেঞ্জ কোয়েরি, এভাবে করলে যদি মানে প্রত্যেকটা হচ্ছে এখানে একটা জিনিস হবে যে প্রত্যেকটা হচ্ছে ইউনিক, প্রত্যেকটা করলে কিছু না কিছু শেখা হবে। কিন্তু দেখা গেছে কোড ফোর্সেসে 100টা প্রবলেম আছে, ওইখানে আসলে 100টা প্রবলেম করেও আমার তেমন কিছু শেখা হবে না, কারণ 100টা প্রবলেম হয়তো সিম্পল জাস্ট মানে লুপ চালায়া বা সিম্পল ইফ এলস দিয়ে সলভ হয়ে গেছে, তাই না? কিন্তু এখানে কিন্তু এরকম হবে না, প্রত্যেকটাতেই নতুন নতুন জিনিস শেখা হবে, কারণ প্রবলেমই তো কম, ঠিক আছে, ডুপ্লিকেট প্রবলেম নাই। সো এই সিমিলারলি লাইটও যত এরকম সেকশন করে সুন্দর করে দেওয়া আছে, যে কোনো একটা আমি বলবো ফলো করতে, তারপরেও যদি একটা সেটে সন্তুষ্ট না হই তাহলে লাইটও যে দেখতে পারি, হ্যাঁ। সো এই এভাবে আগাইলে ভালো লার্নিংটা হবে আর কি, মানে টাইম ওয়েস্ট কম হবে। আর কন্টেস্ট আমি বলবো যে আপসলভ করতে পারলে কন্টেস্ট দিব, যদি সপ্তাহে একটা কন্টেস্ট করে আমি আপসলভ করে শেষ করতে পারি, যেমন আমি চাচ্ছি 1400 রেটিং এ আমি যাব, তাহলে আমি কন্টেস্ট যেটা দিলাম সেটাতে আমি যাই পারছি পারছি 1400 রেটিং পর্যন্ত বা এর কাছাকাছি রেটিং পর্যন্ত, যে যতগুলো প্রবলেম আছে এবিসি যা আছে এগুলো আমি করব। যদি করতে না পারি, ওইটাই আপসলভ না করতে পারি, তাহলে আরেকটা কন্টেস্টে আবার জয়েন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কন্টেস্ট বেশি করাটাও আমার মনে হয় ভালো না। একটা হলে একটা, দুইটা হলে দুইটা, উইকলি
ওই দুইটার আপসলভ করতে হবে, তাহলে লার্নিং হবে। শুধু 10টা 20টা কন্টেস্ট করলাম, শুধু এই সলভ করলাম, তাহলে তো আমি আসলে বি আর কোনোদিনই পারবো না, তাই না? সো সিমিলারলি আর আরেকটা হচ্ছে যে অ্যাড করার বিগিনার যে কোনো কন্টেস্টই করা যাবে, সমস্যা নাই। বাট আমি বলবো যে আপসলভ করে আমি যদি কুলাইতে পারি দেন আমি কন্টেস্ট দিব, সমস্যা নাই। কন্টেস্ট করতে চাইলে প্রতিদিনই কোনো না কোনো অনলাইন জাজে কন্টেস্ট থাকবে। হ্যাঁ, অ্যাড কোড আর বিগিনার কন্টেস্টও লার্নিং এর জন্য ভালো। তো এগুলারও এবিসি করা যেতে পারে। এই, আমি কিন্তু রিসোর্স খুব কম বলতেছি, কারণ আমি চাচ্ছি না যে রিসোর্সের সাগরে মানে হাবুডুবি খাইতে আর কি। সো এই, আর হচ্ছে যে আজকে আমরা লাইক ইন্ট্রোডাকশন, তারপরে এগুলো তো লাইক জানা আছে আই গেস, এটা আমরা আহ, আলোচনার দরকার নাই। টাইম কমপ্লেক্সিটিটা নিয়ে কথা বলতে পারি, ঠিক আছে? সো টাইম কমপ্লেক্সিটিটা নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে উম, আচ্ছা, এই এখন পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? হুম। তেমন কোনো প্রশ্ন নাই ভাইয়া, যে মানুষজন হুম। দেখি যে সেকেন্ডের মধ্যে প্রবলেমের সলিউশন বের করে ফেলে বা কোডও হুম। করে ফেলে। হুম। এক টাইপের প্রবলেম যদি বারবার যদি প্র্যাকটিস না করি, হুম। জাস্ট একটা ইউনিক প্রবলেম জাস্ট একবারই করলাম, তাহলে কি ওইটা কি মাথায়, ওই টাইপের প্রবলেম দেখলে কি মাথায় ধরবো হঠাৎ করে না বুঝতে না না, পারবো? একবার করতে বলতেছি না, আমি আমার কথা হচ্ছে যে আমি বাইনারি সার্চ মানে আমি বলতেছি যে রিপিটেড কোশ্চেন না করা, তো মানে একই প্রবলেম হয়তো সব যেতেই আছে কোনো না কোনো ফরম্যাটে। হ্যাঁ, তো এখন আমি কি করলাম, সব যেতে গিয়ে সেম প্রবলেমটাই সলভ করলাম, তাহলে কি আমি নতুন কিছু শিখলাম? কিন্তু বাইনারি সার্চের ওই 10টা ওজে থেকে 10টা না করে আমি যদি একটা ওজে থেকে 10টা করি বাইনারি সার্চ, তাহলে আমি আরো বেশি শিখবো। হ্যাঁ, এটা বললাম আর কি, ঠিক আছে? এখন প্রবলেম জি যত ঠিক আছে। বেশি করা যায় তত তো অবশ্যই ভালো, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এই এডিটর দেখা যাচ্ছে? জি দেখা যেতেছে ভাই। আর সিপি হ্যান্ডবুকটা দেখা যাচ্ছে না, না? না ভাইয়া, ওকে। জাস্ট ফুল স্ক্রিন দেখা যেতেছে ওয়ান কম্পাইলার। ওকে, ওকে, ফাইন, ঠিক আছে। আম, ঠিক আছে, আই গেস আমাদের মিটিং হচ্ছে শেষ হয়ে যাবে, আমরা আরেকটা মিট দেই, ঠিক আছে? ভাইয়া তাহলে মিটে আসেন, মিটে আসলে তো ভালো হয়। মিটে তো রেকর্ড করা যায় না। ওবিএস দিয়ে আবার